কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে বৈঠক করলেন। সেই বৈঠকে যোগ্যদের চাকরি থাকবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি থাকতে কারো চাকরি যাবে না, সবটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি সহায়তা নিয়েই আইনি পথেই ব্যবস্থা করবে রাজ্য। কি বললেন বড় ঘোষণা দেখুন। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। এ কথাও বললেন কারো সার্ভিস ব্রেক হবে না। 2 মাসের মধ্যে চাকরি ফেরানোর ব্যবস্থা। 2 মাস কষ্ট করলে 20 বছর কষ্ট করতে হবে না। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। আজকে যারা বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের 2-3 জনের বক্তব্য আগে দেখিয়ে দেব আপনাদের। আমি একজন 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার ছিলাম, বর্তমানে নেই। প্রথমে হাইকোর্টের ইমপিউজ জাজমেন্ট আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট। কি জাজমেন্ট? না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে। তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার। আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে? শাস্তিটা কাকে দিল? কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। শুধু আমরা 20,000 নয়, প্রত্যেক একজনের পিছনে আরো 5 জন, আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা। আজকে হাহাকার করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস? আমার ন্যায় বিচার কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। আর মুখ্যমন্ত্রী এরপরেই যোগ্যদের চাকরি যাবে না, কারো সার্ভিস ব্রেক হবে না, আগে যোগ্যদের জন্য ব্যবস্থা হবে, অযোগ্য হলে কিছু করার নেই, ক্লারিফিকেশন চাওয়া হবে। মডিফিকেশনের জন্য অলরেডি আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ, সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এরপরে কি বললেন একজনের চাকরিহারা দেখুন। আপাতত উনি ছাড়া আমাদের এখন আর ভরসার কোনো জায়গা নেই, যেহেতু উনি সিএম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে স্কুলে যেতে বলেছেন। দেখা যাক তারপরে কি হয়। এটা তো দেখুন কোর্টের একটা অর্ডার আছে, এইবার সেই কোর্টের অর্ডারের পরে তার আইনিভাবে কি প্রসিডিওর বা তার আইনি যে ব্যাপারগুলো সেগুলো কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে প্রসিড করবেন সেটা তো আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ যে এই যে মানে সমূহ বিপদে আমরা যে অথই জলে পড়েছিলাম তার থেকে সাময়িকভাবে হলেও উনি আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের জীবন জীবিকা আমরা কিছু দিনের জন্য হলেও রাখতে পারছি। কিছুক্ষণের জন্য আশ্বস্ত হলাম ঠিকই, কিন্তু এটা তো খুব দীর্ঘস্থায়ী কিছু নয়। আপাতত যতদিন না আমরা টার্মিনেশন লেটার পাচ্ছি ততদিন পর্যন্ত চাকরিটা কন্টিনিউ করতে পারবো, এইটা ভেবে ভালো লাগছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছে, এরপরে কি কথা হয়েছে চাকরিহারাদের সঙ্গে?
হ্যাঁ, তাদের সাথে কথা হয়েছে এবং তারা প্রত্যেকেই, তোমাকে বলছি যে গোটা বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বারবার ধরে উঠে আসছে। তবে তাদের বক্তব্য যে যেহেতু মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে ঘোষণা করলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই আদালতে আবেদন করা হয়েছে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে সদিচ্ছা এবং রাজ্য সরকার যে গতি নিয়ে কাজটিকে করতে চাইছে সে বিষয় নিয়ে তারা আশা প্রকাশ করছেন। একই সঙ্গে তাদের বক্তব্য যে তারা একেবারেই অনেকেই বলেছেন যে তারা দীর্ঘদিন ধরেই এই যোগ্য হিসাবে তারা কাজ করে এসছেন, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় ভাবে যে যোগ্য কারা সেই বিষয় নিয়ে যদি রাজ্য সরকারের কাছে কোনো তালিকা না থাকে, সুপ্রিম কোর্ট থেকে যে ক্লারিফিকেশন নেওয়ার কথা বলা হচ্ছে সেখান থেকে নিয়ে আনা হোক। তবে রাজ্য পাশে রয়েছে, এই বার্তা দেওয়ার পর কোর্টের কাছ থেকে ক্লারিফিকেশন নেওয়া হবে এটা জানানোর কয়েক মিনিটের মধ্যে যেভাবে সুপ্রিম কোর্টের এই ক্লারিফিকেশন সংক্রান্ত বিষয় নিয়ে মডিফিকেশন যে ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন। আমি আসবো আবির তোমার কাছে, কি বললেন এই সংক্রান্ত যেভাবে মডিফিকেশনের জন্য আবেদন করা হলো মধ্যশিক্ষা পর্ষদের থেকে, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে? দেখুন, দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো, যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দেওয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। আবির, এই যে 2 মাস কষ্ট করলে 20 বছর কষ্ট নয়, তার মানে কি এই যে 5টি প্ল্যানের কথা তিনি বললেন ABCDE, যদি সুপ্রিম কোর্ট আবারও নেগেটিভ কিছু বলে তাহলে কি যোগ্যদের জন্য আলাদা কোনো দফতর, আলাদা কোনো বিষয়ে চাকরি থাকবে? প্রথমত হচ্ছে যে রাজ্য সরকার দুটো রাস্তায় খুলে রেখে এগোচ্ছে। প্রথমত সুপ্রিম কোর্টে আবেদন করার পর সিদ্ধান্ত বরণের ক্ষেত্রে যদি আসে তখন কি পরিস্থিতি নিয়ে এগোবে, এবং যদি সেখানেও যদি ফের নাকচ হতে হয় রাজ্য সরকারকে তাহলে তারা কোন পদক্ষেপ নিয়ে এগোবে। তবে এদিনকে মুখ্যমন্ত্রীর কথাতে উঠে এসছে যে তিনি আশাবাদী যে সুপ্রিম কোর্টে তারা যে আবেদন করতে চলেছেন সেই আবেদনের প্রেক্ষিতে কোনো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে 2 মাস এবং 20 বছরের যে রেফারেন্স এদিনকে তিনি তার বক্তব্যে টেনে এনেছেন, তাতে অনেকেই মনে করছেন যে এখন যেহেতু চাকরি চলে গিয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বাস্তবিক অবস্থা হচ্ছে তাদেরকে ভীষণ রকম সমস্যার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে। আমরা আজকেও দেখেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একাধিক চাকরিহারা ব্যক্তি এসেছেন, তাদের পরিবারের বিভিন্ন রকম অসুবিধার কথা তারা বলছিলেন, কিন্তু তাদেরকে অসুবিধা দূর করার জন্য তাদেরকে প্রত্যেককে স্কুলে যাওয়া, স্কুলের বাচ্চাদের পড়াশোনা করানো, এই যে সার্ভিস যেটা চালিয়ে যাওয়া সেটা তিনি করতে বলছেন। ওকে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও CPIM BJP-কে আক্রমণ করলেন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি, তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি CPM এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically, CPM has to answer why he is cancelling all this list. 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। যারা বলছে 2026-এ করবেন, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে, দেয় তো নি। উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ।